বাশার আল আসাদের ক্ষমতায় টিকে থাকাটা মানে সত্যি আন্তর্জাতিক রাজনীতির এক বেশ অবাক করা বিষয়, তাই না? একদম। এত বছর ধরে যুদ্ধ, এত সংকট, এত চাপ, এর মধ্যেও তিনি কিন্তু একজন গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে টিকেছিলেন। হ্যাঁ, সেটাই। আজকের এই আলোচনায় আমরা দেখতে চাই মানে আমাদের হাতে যে বিশ্লেষণগুলো আছে সেগুলোর ভিত্তিতে ঠিক কোন কারণগুলো তাকে এত প্রাসঙ্গিক করে তুলেছিল। ঠিক। আমাদের সূত্রগুলো মূলত তার বৈদেশিক নীতি, সংকট মোকাবেলার কৌশল, সিরিয়ার ভেতরের কিছু গতিশীলতা আর কিছু ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর জোর দিচ্ছে। আর সবকিছুর কেন্দ্রে মনে হচ্ছে একটাই জিনিস। হ্যাঁ, মূল চালিকা শক্তি ছিল একটাই, যে কোনো মূল্যে নিজের শাসন টিকিয়ে রাখা। এটাই আর কি তার সব পলিসির মূল কারণ বলে মনে হয়। আচ্ছা, তাহলে আলোচনাটা শুরু করি একটা আপাত বিরোধাভাস দিয়ে। মানে সূত্রগুলো বলছে যুদ্ধের আগে সিরিয়া অর্থনৈতিকভাবে তো বেশ দুর্বল ছিল। হ্যাঁ, ছিল তো বটেই। কিন্তু তারপরেও আঞ্চলিকভাবে প্রভাবশালী। এটা কিভাবে হলো বলুন তো? দেখুন, ২০০০ সালে যখন বাশার ক্ষমতা পান উত্তরাধিকার সূত্রে, তখন সিরিয়ার হাতে কিছু নির্দিষ্ট কার্ড ছিল। যেমন ধরুন, লেবাননের রাজনীতিতে সিরিয়ার একটা গভীর প্রভাব ছিল। তারপর হেজবোল্লাহ, হামাস, এই গোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক, আর অবশ্যই ইসরায়েল বিরোধী একটা শক্ত অবস্থান, এগুলোই ছিল তার প্রভাবের ভিত্তি। যদিও ক্ষমতা পেয়েই তাকে বেশ কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়। সেখান থেকেই কি টিকে থাকার লড়াইটা মুখ্য হয়ে গেল? একদম ঠিক ধরেছে। আর সেই পরীক্ষাগুলো তো পরপর এলো। ২০০৩-এ আমেরিকার ইরাক আক্রমণ, ২০০৫-এর লেবানন থেকে সেনা প্রত্যাহার, আর অবশ্যই ২০১১-র আরব বসন্ত। এই বড় বড় সংকটগুলো তিনি কিভাবে সামলালেন? প্রত্যেকটা সংকটেই তার মূল লক্ষ্য ছিল নিজের শাসন ব্যবস্থার নিরাপত্তা। যেমন ধরুন, ইরাক যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি বিরোধিতা করাটা, এটা কিন্তু একটা বেশ হিসেবি ঝুঁকি ছিল। ঝুঁকি তো বটেই। হ্যাঁ, সূত্রগুলো বলছে আসাদ আসলে ভেবেছিলেন যে আমেরিকার দাবি যদি মেনে নেন, সেটা হবে অনেকটা ইসরায়েলের কাছে নতি স্বীকার করার মতো, আর সেটা তার শাসনের জন্য আরও বেশি বিপজ্জনক হতে পারত। ও আচ্ছা। সেই কারণেই তিনি বিরোধিতা করেন, এমনকি নিষেধাজ্ঞার মুখেও পড়েন। ওই যে সালসা আইনটা হলো সিরিয়ার জবাবদিহিতা আর লেবাননের সার্বভৌমত্ব নিয়ে। তার মানে পরাশক্তিকে উপেক্ষা করার পেছনেও ছিল ওই টিকে থাকার চিন্তাটাই। হ্যাঁ, টিকে থাকার উদ্বেগটা জোট বাঁধার যুক্তির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা, আর লেবাননের ক্ষেত্রে কি হলো? ২০০৫ সালে রফিক হারিরি হত্যাকাণ্ডের পর তো আন্তর্জাতিক চাপ বাড়ল, সেনা সরাতেও তো বাধ্য হলেন। ঠিক, লেবানন কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ ছিল, সন্দেহ নেই। কিন্তু যখন চাপটা একদম অসহনীয় হয়ে উঠল, তখন সেনা প্রত্যাহার করাটা ছিল শাসন বাঁচানোর জন্য একটা কৌশলগত পশ্চাৎপদসরণ, পিছু হটা আর কি। হ্যাঁ, অনেকটা তাই। পরে অবশ্য ইরান আর হেজবুল্লার সাথে মিলে প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্সটা আরও জোরদার করে সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন। দিন শেষে দীর্ঘ মেয়াদে টিকে থাকাটাই ছিল আসল লক্ষ্য। এরপর এলো ২০১১ সালের আরব বসন্ত, যেটা সিরিয়ায় গৃহযুদ্ধের রূপ নিল। এটা তো তার জন্য একদম অস্তিত্বের সংকট ছিল। নিঃসন্দেহে। আর তিনি এটাকে সেভাবেই মোকাবেলা করেছেন। একদিকে যেমন নির্মম দমননীতি চালিয়েছেন, তেমনি অন্যদিকে মিত্রদের ওপর রাশিয়া, ইরান, হেজবুল্লাহ, এদের ওপর চূড়ান্তভাবে নির্ভরশীল হয়ে পড়েন। এই সময় তিনি অমনি ব্যালেন্সিং নীতিটা নেন। অমনি ব্যালেন্সিং মানে হলো অভ্যন্তরীণ এবং বহিরাগত সব ধরনের শত্রুকে সামলাতে মিত্রদের ওপর পুরোপুরি নির্ভর করা। তখন তার বৈদেশিক নীতি আর দেশের স্বার্থে ততটা ছিল না, যতটা ছিল শাসন টিকিয়ে রাখার একটা হাতিয়ার। এর জন্য কিন্তু সার্বভৌমত্বের সাথেও আপোষ করতে হয়েছে। যুদ্ধের বছরগুলোতে তো সিরিয়া প্রায় ভেঙেই পড়েছিল, একটা কোয়াসি স্টেট বা প্রায় রাষ্ট্রের মতো অবস্থা যাকে বলে। সেই সময়ও আসাদ কিভাবে নিজের প্রভাবটা ধরে রাখলেন? মূলত দুটো উপায়ে। এক নম্বর হলো বিদেশি শক্তি আর প্রক্সি যোদ্ধাদের ওপর নির্ভরতা। ইরান, হেজবুল্লাহ, রাশিয়া, এমনকি বিভিন্ন দেশ থেকে আসা শিয়া মিলিশিয়া বাহিনী, এরাই কিন্তু যুদ্ধক্ষেত্রে লড়াইটা চালিয়ে গেছে। আচ্ছা, আর দ্বিতীয়টা হলো যুদ্ধের অর্থনীতি থেকে লাভবান হওয়া নতুন একটা সুবিধাভোগী শ্রেণীর উত্থান, যারা সরকারের কাছ থেকে নানা রকম সুবিধা পাচ্ছিল, পুনর্গঠনের চুক্তি পাচ্ছিল। যেমন সামের ফোজের মতো ব্যবসায়ীদের নাম উঠে আসে। এছাড়া কিছু রাজনৈতিক বা প্রচারণাগত কৌশলও তো নিশ্চয়ই ছিল। হ্যাঁ, অবশ্যই ছিল। যেমন ধরুন,
পুরো যুদ্ধটাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই হিসাবে দেখানো, বিদেশে থাকা সিরীয়দের, বিশেষ করে ল্যাটিন আমেরিকায় যারা আছে তাদের সংগঠিত করার চেষ্টা করা, আন্তর্জাতিক মহলে নিজেকে খ্রিস্টান বা অন্যান্য সংখ্যালঘুদের রক্ষাকর্তা হিসাবে তুলে ধরা, আর অবশ্যই মিডিয়ার ওপর কড়া নিয়ন্ত্রণ রাখা। ভূ রাজনৈতিক পরিস্থিতিও কি তাকে সাহায্য করেছে? তা তো বটেই। আমেরিকার নীতির কিছুটা পরিবর্তন, রাশিয়া আর ইরানের জোরালো সমর্থন, এগুলো তার টিকে থাকাকে অনেক সহজ করেছে। এমনকি কিছু আঞ্চলিক শক্তি, যেমন ধরুন সংযুক্ত আরব আমিরাত, তারাও সম্পর্ক স্বাভাবিক করার দিকে ঝুঁকছিল। এবার একটু ভেতরের দিকের সমীকরণটা দেখি। বাথ পার্টির মূলনীতি তো ধর্মনিরপেক্ষতা ছিল, কিন্তু সিরিয়ার বাস্তবতা তো ছিল আলাওয়ি সংখ্যালঘু শাসন আর সুন্নি সংখ্যাগরিষ্ঠ জনগণ। এই বিষয়টা আসাদের নীতিকে কতটা প্রভাবিত করেছে বলে মনে হয়? বেশ কিছু সূত্র কিন্তু এটাই ইঙ্গিত দেয় যে আসাদ ক্ষমতা ধরে রাখার জন্য ধর্ম আর সাম্প্রদায়িক পরিচয়কে বেশ ভালোভাবেই ব্যবহার করেছেন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করা, নিজেকে সংখ্যালঘুদের রক্ষক হিসাবে তুলে ধরা, আবার একই সাথে রাজনৈতিক ইসলামের উত্থানকে কঠোরভাবে দমন করা, এগুলো সবই তার কৌশলের অংশ ছিল। কিন্তু অন্য রকম কথাও তো শোনা যায়। কিছু সূত্রে দাবি করা হয় যে আসাদের নাকি দেশের ভেতরে বেশ ভালো জনপ্রিয়তা ছিল। তিনি নাকি সংস্কার করতেও চেয়েছিলেন, আর বিদেশি মদতপুষ্ট চরমপন্থার বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন। 2014 সালের নির্বাচনের কথাও বলা হয়। হ্যাঁ, এই বিষয়টা নিয়েও সূত্রগুলোতে বেশ ভিন্ন ভিন্ন মত আছে। আসাদের জনপ্রিয়তার দাবি বা ধরুন 2014 সালের নির্বাচনের ফলাফল, এগুলো নিয়ে বিশ্লেষকদের মধ্যে কিন্তু অনেক বিতর্ক। তাই নাকি? হ্যাঁ, কেউ কেউ মনে করেন ওই নির্বাচন অবাধ বা সুষ্ঠু ছিল না। আবার অন্যরা মনে করেন ওই নির্দিষ্ট পরিস্থিতিতে ওটা হয়তো জনগণের সমর্থনেরই একটা প্রতিফলন ছিল। সুতরাং তার জনসমর্থনের আসল মাত্রাটা ঠিক কতখানি তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা মুশকিল। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, বাশার আল আসাদের আন্তর্জাতিক গুরুত্বটা তার দেশের অন্তর্নিহিত শক্তি থেকে যতটা না এসেছে, তার চেয়ে বেশি এসেছে তার টিকে থাকার ওই অদম্য ইচ্ছা থেকে। আর সেই লক্ষ্যে তিনি বৈদেশিক নীতি, মিত্রদের, এমনকি সংকটগুলোকেও বেশ চতুরভাবে এবং নির্মমভাবে ব্যবহার করেছেন। একদম। রাষ্ট্রযন্ত্রের ওপর নিয়ন্ত্রণটা ধরে রাখতে পারা, সেটা যতই দুর্বল হয়ে পড়ুক না কেন, এটাই তাকে আলোচনার টেবিলে প্রাসঙ্গিক রেখেছিল। আর এখানেই কিন্তু একটা মৌলিক প্রশ্ন চলে আসে, যেটা আমাদের সূত্রগুলোও তুলছে। টিকে থাকার জন্য রাশিয়া বা ইরানের মতো শক্তির ওপর এতটা নির্ভরশীল হয়ে পড়ার পর আসাদ আসলে কতটা স্বাধীন ছিলেন? তিনি কি নিজের দেশের নীতি নিজে ঠিক করছিলেন, নাকি শেষ পর্যন্ত তার পৃষ্ঠপোষকদের স্বার্থই রক্ষা করছিলেন? এই সার্বভৌমত্ব বনাম টিকে থাকার দ্বন্দ্ব, এটাই হয়তো তার শাসনের শেষ দিকের মূল বৈশিষ্ট্য। আসলেই ভাবনার বিষয়। আপনারা দেখছেন ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। এমন আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেল আইকন অ্যাক্টিভ করলে আমাদের নতুন ভিডিও আপডেটের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে।